হ্যালো, এখন কি আগে থেকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার স্ক্রিন এখন হয়তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমরা যেটা পড়ছিলাম যে ডিসি সার্কিট, এই ডিসি সার্কিটে এলআরটা আমরা শুরু করেছিলাম আর কি, তাই না? আমাদের এইটুকু হয়েছিল। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে? সম্ভবত নাই, থাকলে বলতে পারো। আমাদের বেসিক ফরম্যাটটা দেখো, আমরা যখন এলআর সার্কিট অথবা সিআর অথবা এরপরে যেগুলো এলসিআর পড়বো, এখানে আমরা সব প্রথমে যে কাজটা করি, একটা ইএমএফ ইকুয়েশন আগে একটা লিখি। ইএমএফ ইকুয়েশন মানে হলো যে আমরা যে সাপ্লাইটা দিচ্ছি, ওই সাপ্লাইটা কি কি খাতে এখানে ব্যয় হচ্ছে সার্কিটে, ওটার একটা ইকুয়েশন। এবং সেই ইকুয়েশনটা লিখে তারপর এটার একটা এক্সট্রিমাম কন্ডিশনে আমরা যাই, যে কারেন্ট ম্যাক্সিমাম হলে কি হবে বা মিনিমাম হলে কি হবে, এটা একটা। তারপর কিছু ক্যালকুলেশন করে, মানে এই এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ওই ইএমএফ ইকুয়েশনটা। তারপর আমরা একটা এক্সট্রিম কন্ডিশনে গেলাম যে কারেন্টটা যখন ম্যাক্সিমাম হবে তখন কি হবে, সেই কন্ডিশন হচ্ছে এটা। তারপরে আমরা আরেকটু কিছু ক্যালকুলেশন করে একটা সময়তে এসে সময়টা যখন একদম শুরু হচ্ছে, ওই সময়ে কি হবে। এই তিনটা হচ্ছে আমাদের মূলত স্টেপ আর কি, এখানে বলা যেতে পারে তোমার এই সার্কিট গুলো সলভ করার জন্য। তো আমরা এইটুকু সলভ করেছি, করে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম যেটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টাইমস টি। তো এই হচ্ছে আমাদের যে কোনো সময় এই এল আর সার্কিটে কারেন্টের ভ্যালু, যে কোনো সময়ে কারেন্টের ভ্যালু। এটা হচ্ছে আই ইকুয়ালস টু, এটা ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে আই নট টাইমস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, মানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এখানে আছে আর কি। তার মানে হলো এর যে কারেন্টের ভ্যালুটা, এটা এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? নাকি কমতে থাকবে, কোনটা? আস্তে আস্তে বাড়তে থাকবে। তো যাই হোক, আমাদের এখানে দেখো যে আমরা একটা ইকুয়েশন যখন লিখি, ওই ইকুয়েশনের প্রত্যেকটা ডাইমেনশন যদি একই জিনিস না হয়, একই ডাইমেনশন যদি না হয়, আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারি না, আমরা গুণ ভাগ করতে পারি। কিন্তু একটা ইকুয়েশন একদম ঠিক হওয়ার জন্য, ডাইমেনশনালি ঠিক হওয়ার জন্য, এটা প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সমান হতে হয়। তো তাই যদি হয়, তাহলে আমাদের এখানে আছে কারেন্ট, এখানে একটা নাম্বার টাইমস এটা, তাহলে কি হবে? এটা একটা অবশ্যই নাম্বার হতে হবে, তাই না? তাছাড়া কিন্তু এই যে বামে যেটাকে আমরা কারেন্ট বলছিলাম, ডানে এটা কারেন্ট আছে, তাহলে এটা যদি পুরোটা যদি একটা নাম্বার না হয়, তাহলে এটা ডাইমেনশনালি এই ইকুয়েশনটা ঠিক হতো না, মানে হবে না আর কি। এবং এটা ঠিক করার জন্য আসলে যে আর বাই এল, আর এখানে একটা টি, এটা হচ্ছে টাইম। আর হচ্ছে রেজিস্ট্যান্স, এল হচ্ছে ওই এল আর সার্কিটের ইন্ডাকটেন্স এল, এবং ওই সার্কিটের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে, তার ভ্যালু হচ্ছে আর। তাহলে দেখো, তিন জিনিস, এই আর এল এবং এটা হচ্ছে টাইম, তিনটা মোট তিন জিনিস এখানে হচ্ছে, কিন্তু সবগুলো মিলে এটাকে অবশ্যই একটা নাম্বার হতে হবে। এটা যদি নাম্বার না হয়, তাহলে এটা ডাইমেনশনালি ইকুয়েশনটা ঠিক হবে না। তো এটাকে নাম্বার হওয়ার জন্য তাহলে কি হতে হবে, তাহলে এখানে টাইম আছে, টাইম তো আর এখানে চেঞ্জ করতে পারছি না আমরা, তাহলে যেটা হওয়ার কথা সেটা হলো যে এই আর বাই এল, এটা তাহলে এমন কিছু হবে যাতে করে টি কেটে যায়। তো টি কাটবে কিভাবে, যদি এটা হচ্ছে টি ইনভার্স যদি হয়, এটা মিলে আর বাই এল যদি টি ইনভার্স হয়, তাহলে টি ইনভার্স টাইমস টি, তাহলে এখানে এটা উপরে শুধু ওয়ান থাকছে, পাওয়ার মাইনাস ওয়ান। তখন এটা আমাদের ডাইমেনশনালি কারেক্ট হয়ে যাচ্ছে আর কি। তো আসলে তাই যে এই আর বাই এল এটা হচ্ছে একটা টাইম, এবং এই টাইমটাকে বলা হয় ওই এল আর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। এই আর বাই এল যেটা আমরা বলছি, এটা হচ্ছে আসলে টাইমের ইনভার্স। হ্যাঁ, এটা টাইমের ইনভার্স। এবং টাইমের ইনভার্সে করে আমরা যে টাইমটা এখানে যেটা পাবো, মানে এই এল বাই আর যেটা, এটাকে আমরা বলছি টাইম কনস্ট্যান্ট, এল আর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। এটা এখানে লেখা আছে। তাহলে টি, এটাকে যদি আমরা টাইম কনস্ট্যান্ট ধরি, অনেক সময় এটাকে টাও ধরে, তো টি ইকুয়ালস টু টাও, যেটাই বলো না কেন, টি বললেও হবে, টাও বললেও হবে। এটা ইকুয়ালস টু এল বাই আর, এল বাই আরটা হচ্ছে আমাদের ওই এল আর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। তো
এই এটাকে যদি এল বাই আর যদি আমরা মানে টাইম কনস্ট্যান্ট যদি ধরে নিই, তাহলে এটার ভ্যালুটা হয় কত এই ইকুয়েশনে? আর বাই এল মানে হলো আমাদের এখানে টাইম কনস্ট্যান্ট মানে ইনভার্স। এটা টাইম যদি সমান হয়, এই টাইম আর টাইম কনস্ট্যান্ট যদি সমান হয়, তাহলে এটা আর এটা সমান ইনভার্স এবং এটা সমান হচ্ছে, তাই না? তাহলে উপর নিচে যদি কেটে যায়, তাহলে এখানে থাকে হলো পাওয়ার -1, এবং সেক্ষেত্রে এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এর ভ্যালু হয় 0.0632 ইন্টু আই নট। তাহলে আমাদের যে কোনো সময়ে যে কারেন্ট, এই যে কোনো সময়ে কারেন্ট আই ইকুয়ালস টু, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.632 ইন্টু আই নট। তো আমাদের যে ওই সার্কিটের যে ম্যাক্সিমাম কারেন্ট যেটা ফ্লো হবে, ওই কারেন্টের 63.2% ফ্লো হতে যে সময়টা লাগবে, মানে ফ্লো পৌঁছাতে যে সময়টা লাগবে, ওই সময়টাকে আমরা বলছি সেই সার্কিটের, মানে ওই এলআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। তাহলে আমাদের লজিকটা কি তোমরা একটু ক্লিয়ার হতে পারলে? আমাদের এখানে লজিকটা হলো এই যে আমাদের এই ইকুয়েশনটা ডাইমেনশনালি ঠিক হতে হবে, সমান হতে হবে। ডাইমেনশনালি সমান হওয়ার জন্য যেহেতু এখানে একটা কারেন্ট, এদিকেও বামেও কারেন্ট, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরোটা একটা নাম্বার হবে। এই পুরোটা নাম্বার বানানোর জন্য তাহলে এক্সপোনেনশিয়াল মানে তো তোমরা জানো যে 2.7 একটা ভ্যালু এখানে আছে, ই এর ভ্যালু। তাহলে এটা এটা একটা নাম্বার, তাহলে নাম্বারের উপরে যেটা আছে তাহলে সেটা যদি আরেকটা নাম্বার না হয়, তাহলে এটা কিন্তু পুরোটা নাম্বার হচ্ছে না। তো এটাকে নাম্বার বানানোর জন্য তাহলে আমাদের আসলে এই এল বাই আর যেটা, সেটা আমাদের হতে হবে টাইমের ইনভার্স। তাহলে টাইম টাইম কেটে গেলে আমাদের শুধু এখানে একটা নাম্বার থাকে। তো এটা কেটে গেলে নাম্বারটা কেমন হবে? নাম্বারটা যদি আমরা 1 বানাতে চাই, তাহলে এটা টি আর এটা হবে মানে টি এর ইনভার্স। তো তা যদি হয়, মানে আমরা যদি এরকম ভাবে এটাকে সেট করে নিই যে এই টি যেটা, এটা টি এর ইনভার্স হবে, তাহলে এটা ভ্যালু হয় 1, এবং তখন এর ভ্যালুটা হচ্ছে আমাদের মানে এই ক্যালকুলেশন করে এইটুকু ব্র্যাকেটের মধ্যে যা পাবো সেটা ভ্যালু হচ্ছে 0.632। তো এই 0.632 মানে হলো যে এর ম্যাক্সিমাম কারেন্টের 63.2% পৌঁছাতে যে সময়টা লাগবে, এই সময়টাকে আমরা বলছি এর টাইম কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে গ্রাফটা দেখলে পরে তোমরা এরকম একটা গ্রাফ পাবা। এদিকে আমাদের কারেন্ট এদিকে শো করা হচ্ছে, আর এদিকে টাইম, এটা মিলি সেকেন্ডে টাইমটা দেখানো হয়েছে। মিলি সেকেন্ড মানে বুঝতেই পারছো টাইমটা অনেক স্কেলের এখানে অনেক কম। তো টাইম কনস্ট্যান্টের যে ভ্যালুটা এল বাই আর, এই এল বাই আর এর ভ্যালুটা যদি কম হয়, তাহলে কেমন হবে? আর আচ্ছা, এটা আমরা পরে দেখি, আগে এই এই গ্রাফটা আগে দেখো। এখানে যে গ্রাফটা আগে আছে এটা আমরা আগে দেখি। তো এখানে আছে এই এল বাই আর হচ্ছে এইটুকু, এটা হচ্ছে আমাদের এই একটা এল বাই আর, এদিকেও কিন্তু আমাদের টাইমই দেখিয়েছি মিলি সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে আমাদের এল বাই আর মানে একটা টাইম কনস্ট্যান্ট। ওই একটা টাইম কনস্ট্যান্টের যে কারেন্টের যে ভ্যালুটা, এই ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট দেখানো হয়েছে, কারেন্টের ভ্যালু এখানে হচ্ছে আমাদের 63.2%, বা আই নটের 0.632 টাইমস এই পরিমাণ কারেন্ট এখানে ফ্লো করছে, এবং ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে আই নট। তার মানে সার্কিট তুমি যখন অন করবা, এই এলআর সার্কিট যখন অন করবো, এই প্রথমে কারেন্টটা জিরো ছিল, কারেন্ট আস্তে আস্তে বাড়তে 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 যে একটা সময়তে যে ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছাবে, তারপর ওই কারেন্টের ভ্যালুই চলবে আর কি, মানে ওই প্রবাহই সার্কিটে ফ্লো করবে। তো দেখা যাচ্ছে যে এরকম একটা টাইম কনস্ট্যান্ট পরে যে এর যে কারেন্টের ভ্যালুটা, এটা শুধুমাত্র এই 63.2% কারেন্ট পর্যন্ত পৌঁছাতে পারছে। তাহলে ওই ম্যাক্সিমাম টাইম কনস্ট্যান্ট পর্যন্ত পৌঁছাতে আরো কতগুলো এরকম এলআর লাগবে? এখানে দেখা যাচ্ছে যে তারপরের এলআর, মানে এই এখানে যতখানি পরিমাণ এলআর সমান টাইম দিয়েছো, এল বাই আর সমান টাইম দিয়েছো, ওই একই এল বাই আর সমান টাইম যদি এখানে আরেকবার যদি যাওয়া হয়, আরেক স্টেপ যদি যাওয়া হয়, তাহলে দেখা যাবে তার থেকে আরেকটু বেড়েছে। আরেকবার যদি যাওয়া যায় তার থেকে আরেকটু বেড়েছে। তাহলে প্রথমটার যেটুকু রাইজ হয়েছে কারেন্টের, তারপরে এবার কারেন্টের রাইজ কিন্তু অতখানি হয়নি, এর থেকে কম। তারপরে এবার আরেকটু কম, তারপরে এবার আরো কম, এভাবে মোটামুটি 5 টাইম কনস্ট্যান্ট পরে যে কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্ট আই নটে পৌঁছাচ্ছে, আমরা রাফলি ধরতে পারি। এখানেও পৌঁছায় না, 5 টাইম কনস্ট্যান্ট পরেও পৌঁছাচ্ছে না পুরোপুরি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ধরে নিতে পারি যে এই 5 টাইম কনস্ট্যান্ট পরে যে, মানে এটা 5 আরো এখানে আছে, 5 টাইম কনস্ট্যান্ট পরে যে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এটার কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছিয়ে গেছে আর কি। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার মাঝে একবার নেটওয়ার্ক আনস্টেবল দেখালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে টাইম কনস্ট্যান্টের এটা হচ্ছে আমাদের মিনিং। এখন এই যে দেখো, এই যে গ্রাফটা উপরে যে স্যার রাইজ ক্লিয়ার হচ্ছে। করছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের তাহলে গ্রাফটা যেভাবে রাইজ হচ্ছে, এই গ্রাফটা এভাবে রাইজ হওয়া, এটা হচ্ছে আমাদের মূলত একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের বিহেভিয়ার, এটা একটা। তো এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন তোমরা জানো যে আসলে এরকম নিচ থেকে উপরের দিকে ওঠে, কিন্তু এখানে উপরের দিক থেকে এরকম ভাবে গ্রাফটা এইভাবে হয়ে গেছে, কারণ এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মানে সামথিং কিছু এখানে আছে আর কি।
তো এই 1 - e আছে বলে এই গ্রাফটার চেহারা এরকম উপর দিক দিয়ে গেছে আর কি। কিন্তু তারপরে এখানে একটা এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার অবশ্যই দেখা যাচ্ছে, যেরকম ভাবে এক্সপোনেনশিয়াল যেভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম ভাবে উপরে ওঠে, ঠিক একই একই রকম ভাবে এটাও দেখা গেছে ঠিক উল্টা ভাবে আর কি। এখন বিষয় হলো যে এই এল বাই আর যেটা আমরা বলছি টাইম কনস্ট্যান্ট, এর ভ্যালুটা 1 যে হবে, মানে এটা যে আমাদের টাইমের সমান হবে সবসময়, মানে আমরা যে সময় নিচ্ছি কারেন্টের ভ্যালুটা জানতে চাই ওর যে সমান হবে এমন না, এটা কম হতে পারে বেশি হতে পারে। তো এল বাই আর এর ভ্যালু কম বা বেশি করে, মানে এই ইন্ডাকটেন্সের ভ্যালু এবং রেজিস্ট্যান্সের ভ্যালু অ্যাডজাস্ট করে আমরা এটাকে কম এল বাই আর বানাতে পারি বা বেশি এল বাই আর বানাতে পারি, মানে টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা বেশি করতে পারি বা কম করতে পারি। তো যদি কম টাইম কনস্ট্যান্ট করা হয়, তার মানে হলো যে এই সময়গুলো আরো কম লাগবে, আরো অল্প সময়ের মধ্যে এটা ওই 0.632 টাইমস আই নট পৌঁছাবে। তার মানে 5 টাইম কনস্ট্যান্ট যেটা এখানে, এটা আরো অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তার মানে লো টাইম কনস্ট্যান্ট যদি হয়, লো এল বাই আর যদি হয়, তাহলে এটার রাইজ আরো ফাস্ট হবে, যেটা এখানে হয়েছে। আরো ফাস্ট এখানে রাইজ হয়েছে এবং তাড়াতাড়ি এটা ম্যাক্সিমাম কারেন্ট আই নটে পৌঁছে গেছে। টাইম কনস্ট্যান্টটা যদি মিডিয়াম হয়, তাহলে এটা মানে কারেন্ট রাইজটা আর একটু মানে মিডিয়াম টাইপেরই হবে, মোটামুটি একটা সময় পরে যেটা পৌঁছাবে। আর যদি খুবই বড় লার্জ এল বাই আর যদি হয়, লার্জ টাইম কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এটার রাইজ খুবই স্লো হবে, অনেক ধীর গতিতে যে অনেক বড় সময় পরে এটা ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছাবে। এটা এখানে দেখানো হয়েছে। এখন এই কত সময় পৌঁছাবে, এটা আমাদের ওই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা জানলে তারপর আমরা বলতে পারবো যে টাইম কনস্ট্যান্ট যত, তার ঠিক মোটামুটি 5 গুণ সময় পরে যে, 5 গুণ অত সেকেন্ড পরে যে আমাদের এই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছাবে, আমরা এটা ধরে নিতে পারি প্র্যাকটিক্যালি। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? যে কোনো জায়গায় প্রবলেম মনে হলে বা বুঝতে পারোনি আর একটু বুঝলে ভালো হয়, আমাকে বললে আমি আরো একবার বুঝাই দেবো নি। আর কারেন্টটা কি কখনো ম্যাক্সিমাম কারেন্টে যেতে পারবে? কারণ নাম্বার, যে নাম্বারটা বলা হয়েছে 1 - e⁻, মানে এক্সপোনেনশিয়ালের যে ভ্যালুটা, ওটা কি কখনো 1 হতে পারবে? এটা হ্যাঁ, অন তো হতেই পারবে, কারণ হলো তোমার যে টাইমে তুমি কারেন্টটা জানতে যাচ্ছ ওই টাইমের সাথে আমাদের এই এল বাই আর যদি ম্যাচ করে যায়, মানে তুমি ধরো যে 5 সেকেন্ড পরে জানছো, 5 সেকেন্ড পরে কারেন্টের ভ্যালু এটা কত জানতে চাও, তাহলে তুমি এমন ভাবে এল বাই আর যদি সেট করো যে এল বাই আর এর ভ্যালু এটা হয় 5, এটা হতে পারে, এটা করা যায় তাই না? যদি 5 যদি হয় তাহলে এখানে -1 হয়ে গেল, কেটে যায়। যদি 5 সেকেন্ড অনেক বড় সময়, অনেক বড় এল বাই আর লাগবে তখন, বুঝছো? কিন্তু বোঝার জন্য বললাম যে এখানে ধরলাম যেটা 5 সেকেন্ড, তাহলে এটা যদি আমাদের 5 ইনভার্স হয়, 5 ইনভার্স করা যায়, আর বাই এল এর ভ্যালুটা তুমি কম বেশি করে 5 করতে পারবো না? এটা স্যার, 5 করা স্যার যায়। আমি ওটা বলতেছি না স্যার, আমি বলছি I = I0, এটা কি কখনো হুম। হতে পারবে তাই বলতেছি। ও আচ্ছা, আই ইকুয়াল টু না, আই নট, আচ্ছা তুমি যেটা বলছো যে এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার কথা, আমরা জানি যেটা অসীম পর্যন্ত চলে যায়, তাও মানে এর অসীমে যে এটা মিলবে আর কি, এরকম জানো হ্যাঁ, এক্সপোনেনশিয়াল জি ফাংশনের স্যার, বিহেভিয়ার। আমি ওটাই বলতেছি। হ্যাঁ, এখন ওই অসীমটা কতখানি, তাই না? অসীমটা কতখানি আমাদের এখানে এক এক জায়গাতে অসীমের সংজ্ঞা এক এক রকম হয়। তো আমাদের এখানে আমরা ওই 5 টাইম কনস্ট্যান্ট পরে ধরে নিতে পারি যে এটা ওই অসীম পৌঁছে গেছে আর কি প্রায়, আমরা ওই সময়তে এটা ম্যাক্সিমাম কারেন্ট ধরে নিতে পারি। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম কারেন্ট অবশ্যই পৌঁছাবে। এখন অসীম মানে এই না এক্ষেত্রে যে এটা ওই 1 বছর 2 বছর বা 9999 10^9 এত সময় পরে যে এটা অসীম হবে, এরকম না এখানে। এটা আইডিয়ালি তোমার 5 টাইম কনস্ট্যান্ট পরে মোটামুটি এর সমান হয়ে যায়। আর ওই 6 7 বা 8 টাইম কনস্ট্যান্ট পরে যেটা এক্স্যাক্টলি তোমার আই নটই পাবা। তবে আমরা সার্কিট ক্যালকুলেশন করার সময় বা আমরা পরে যখন আরো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন পড়বো বা মাস্টার্সে পড়বো, তখন দেখবা আমরা ধরে নেবো যে 5 টাইম কনস্ট্যান্ট যদি দেয়, আমরা ধরে নিই ওইটা ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট হয়ে গেছে, 5 টাইম কনস্ট্যান্ট। এই 4 মোটামুটি পৌঁছে যায়। তবে আমরা আইডিয়ালি এখানে একটা ইরোটা কমানোর জন্য 5 টাইম কনস্ট্যান্ট ধরি আর কি। বুঝতে পারলে কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এখানে অসীম মানে অনেক অনেক বড় নাম্বার, এখানে অসীম মানে হলো এটার যে টাইম কনস্ট্যান্ট এটার আয়ত্তের বাইরে আর কি, মানে আমাদের অসীম মানে হলো এটার জাস্ট আয়ত্তের বাইরে, এটা ধরে রাখলেই হলো। আমাদের ক্ষেত্রে অসীম মানে কি, আমাদের এই আকাশটা হচ্ছে অসীম, তার মানে কি এর বাইরে কিছু নাই? এর বাইরে আরো আছে, তো আমরা ওই পর্যন্ত যেতে পারি না। যাক, তো আমাদের এখানে এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই ডিকে, আমাদের যেটা হলো একই রকমের সার্কিট আমরা পড়বো এল বাই আর বা সি আর, যেটাই বলো। এল আর এর জন্য আমরা গ্রোথ অফ কারেন্ট বা রাইজ অফ কারেন্ট আমরা এখানে দেখেছি। এখন এটা ডিকে কিভাবে করে এটা আমাদের একটু জানা দরকার। তাহলে প্রত্যেকটা সার্কিটের জন্য আমরা গ্রোথ পড়বো এবং ডিকে পড়বো একই সাথে।
বা ডিসচার্জ, আমরা ক্যাপাসিটরের জন্য আমরা বলবো ডিসচার্জ। তো এইগুলোর জন্য মানে এল বাই আর যেখানে, সেখানে আমরা গ্রোথ এবং ডিকে এই টার্মগুলো ব্যবহার করব। এবং ক্যাপাসিটর আসলে পরে তখন আমরা এটাকে গ্রোথ এবং ডিসচার্জ বা চার্জ বা ডিসচার্জ এরকম টার্মগুলো আমরা ব্যবহার করবো আর কি। তো ডিকে অফ কারেন্ট ইন এ সার্কিট কন্টেনিং এল অ্যান্ড আর, ওই একই রকম এল এবং আর আছে সার্কিটে, ওই সার্কিট ডায়াগ্রাম ওই একই রকমই। তো সেখানে আমাদের এটাকে ডিকে করতে হবে। তো এই ডিকে করার উপায়টা কি? এই সার্কিটটা এটা ডিকে করার উপায় হলো এই যে এখানে এটা দেখো, এই ফিগার যেটা এখানে দেখানো হয়েছে, সর্বপ্রথমে তুমি এটাকে এক নম্বর টার্মিনালে যদি কানেক্ট করো, এটা আমাদের একটা অন পোল টু ওয়ে সুইচ। আমরা যেটা আগে বলেছিলাম সুইচ অনেক রকম হয়, তোমাদের মনে হয় বলা হয়নি। যাক, অন পোল টু ওয়ে মানে হলো এটার একটা টার্মিনাল এটা দুইটা রাস্তার সাথে লাগতে পারে এরকম ভাবে। তো এর সাথে যদি সংযোগ করা হয় তাহলে কারেন্টটা এরকম রাস্তা দিয়ে ফ্লো হওয়ার একটা সুযোগ পাবে, এরকম রাস্তা দিয়ে ফ্লো হবে। আর যদি এই এক নম্বর টার্মিনালের সাথে এটার সাথে যদি লাগানো হয় তাহলে এইভাবে কারেন্টটা ফ্লো হওয়ার একটা সুযোগ পাবে, মানে এই তোমার এই পজিটিভ থেকে নেগেটিভ দিক এই দিকে একটা ফ্লো হওয়ার সুযোগ পাবে। তো এটাকে অন পোল টু ওয়ে সুইচ বলা হয়। এটা হচ্ছে আমাদের পোল এবং এই দুইটা হচ্ছে ওয়ে, অন পোল টু ওয়ে সুইচ বা সিঙ্গেল পোল ডাবল থ্রো এরকম বলা হয়, এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো। স্যার এটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। কোনটা? সুইচের ব্যাপারটা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটাকে এই যে সুইচের কথা যেটা বলছি, তো এটা হচ্ছে তোমার যে এটাকে বলা হয় পোল আর এগুলোকে বলা হয় থ্রো বা ওয়ে। তো এটা তোমার হলো একটা পোল আমরা এখানে দেখছি, মানে ওই একটা পোলের সাথে এই ওয়ে হতে পারে বা এই ওয়ে হতে পারে। তো তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোল ডাবল থ্রো বা অন পোল টু ওয়ে। বুঝছো, এই সুইচটার নাম হচ্ছে এরকম যে অন পোল টু ওয়ে সুইচ। আমাদের লিখে দিলে মনে হয় ভালো হয় না? স্যার এটা কি একটা সময় একটা ওয়ে ইউজ করতে পারবো? হ্যাঁ, এট এ টাইম একটা ওয়ে। এটা হচ্ছে তোমার অন পোল জি স্যার, বুঝতে পারছি। টু ওয়ে, বা তোমার এটাকে আবার বলা যেতে পারে সিঙ্গেল ডাবল থ্রো। বুঝছো, এটাকে সংক্ষেপে বলা হবে এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো। তো যাই হোক, আমাদের এই হচ্ছে আমাদের মূলত বিষয়। আচ্ছা, আমি এটা পরে ঠিক করবো, তোমার আগে এমনি এটুকু বুঝে নাও আর কি। তো এই সুইচটার মাধ্যমে আমরা একবার ব্যাটারির সাথে এটা কানেক্ট করতে পারি, আবার যদি টু নাম্বার ওয়েতে যদি আমরা দিই তাহলে এটা ব্যাটারিটা ডিসকানেক্ট হবে এবং তারপরে এই দুইটার মধ্যে কানেকশনটা এভাবে হবে আর কি। তো আমরা প্রথম যে সার্কিটটা পড়লাম সেটা হচ্ছে এই ওয়ে দিয়ে আমাদের কানেক্ট করা ছিল আর কি। তার মানে ব্যাটারি থেকে এটা যে চার্জটা যে এখানে একটা ব্যাক ইএমএফ ঘটাবে, তারপর আবার কারেন্টটা এরকম মূলত এইদিকে ফ্লো করবে আর কি। তো যখন এখানে সংযোগটা হচ্ছে, কেবল ওই সংযোগ হওয়ার মুহূর্তের কথাগুলো আমরা এত পর্যন্ত বলেছি। দেখো, আমরা যে কাজগুলো বলছি যে কারেন্ট এরকম ভাবে বাড়ছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছাচ্ছে, এই কথা বলছি এবং আমরা বলছি এটা হচ্ছে ডিসি সোর্স। তো ডিসি সোর্স বলছি আমরা, আবার ডিসির জন্য এটার যে নেচার যেটা আমরা জানি যে ডিসি কারেন্ট কখনো চেঞ্জ হয় না, ডিসি কারেন্ট সবসময় ফিক্সড একটা কারেন্ট। তো তাহলে আমাদের এখানে কারেন্টটা ফ্লো করছে মানে চেঞ্জ হচ্ছে কেন? কারণ হলো আমরা এটাকে একদম ওই শুরুর অবস্থা আমরা দেখছি। সুইচ যখন অন করলাম, ওই অন করার মুহূর্তে এটা একদম জিরো কারেন্ট থেকে ম্যাক্সিমাম কারেন্ট পর্যন্ত পৌঁছাচ্ছে, ওইটুকু সময় আমরা দেখছি। তো ওইটুকু সময়ে এসির মতোই অনেকটা বিহেভিয়ার এখানে আমরা দেখবো, কারণ এসিতেও যেরকম চেঞ্জ হয় এখানেও চেঞ্জ হচ্ছে। তবে পার্থক্য হলো এসিতে এটা ডিরেকশন চেঞ্জ হয়, এটা ভ্যালুতে চেঞ্জ হয়, ডিরেকশনও চেঞ্জ হয়। কিন্তু এই ডিসিতে এটা ডিরেকশন চেঞ্জ হবে না, জাস্ট এর ভ্যালুটা এখানে চেঞ্জ হবে। তো এই ধরনের চেঞ্জ হলে এটাকে ট্রান্সিয়েন্ট কারেন্ট অনেক সময় বলে আর কি, চেঞ্জ হচ্ছে এরকম ধরনের কারেন্ট। যাক, আমরা এটা এর পরে যাই। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এইটুকু আমরা করেছি আর কি, এই এক নাম্বার পিনে কানেক্ট দিয়ে কানেকশন করে যাওয়া হয়, এই সার্কিট আমরা পড়েছি। এখন আমাদের এটাকে দুই নম্বর পিনে সংযোগ দেওয়ার দরকার। তো এইভাবে দুই নম্বর পিনে যদি সংযোগ হয়, দেখো আমাদের এটা কারেন্ট ফ্লো হচ্ছে, এরকম অবস্থাতে আমরা এটাকে এক থেকে নিয়ে দুইয়ে দিলাম। তাহলে কি হবে? তাহলে যখন কারেন্ট ফ্লো হচ্ছিল, তার মানে এর মধ্যে দিয়ে একটা কন্টিনিউয়াস কারেন্ট যখন ফ্লো করছে, তখন এখানে একটা কারেন্ট এমনি যেরকম ভাবে ফ্লো হয় ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে গেছে, ওই ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে গেলে পরে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট এরকম ভাবে ফ্লো হচ্ছিল। যখন তুমি এটাকে সংযোগটা সরিয়ে নিয়ে ইনস্ট্যান্টানিয়াসলি এখানে যখন দিয়ে দিলা, তখন যেটা হবে এর কারেন্টটা একদম ম্যাক্সিমাম একটা ভ্যালু থেকে আবার জিরোতে পৌঁছাবে, তাই না? এখানে তার কোনো সাপ্লাই নাই, তাহলে এটা ম্যাক্সিমাম কারেন্ট থেকে জিরোতে পৌঁছে যাবে। তো এই ম্যাক্সিমাম কারেন্ট থেকে যখন জিরোতে পৌঁছাবে, তখন আমরা জানি যে আবার এখানে একটা এই কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আর একটা ইন্ডাক্টরে যদি কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়, আমরা জানি যে সেখানে ব্যাক ইএমএফ
তৈরি হয়, মানে যে কারণে ওই ইএমএফটা তৈরি হচ্ছিল ওই কারণটাকে এটা বাধা দিতে হবে। তার মানে কারেন্ট ফ্লোটাকে সে বাধা দিতে চাইবে, তার মানে আরেকটু কিছুক্ষণ কারেন্ট সে ফ্লো চালিয়ে নিয়ে যেতে চাইবে যাতে করে তার এই চেঞ্জটা না হয়। তো এটাই হলো আমাদের এখন এই ডিকে অফ কারেন্ট ইন এ সার্কিট, মানে কন্টেনিং এই এল এবং আর, এই এল এবং আর আছে এরকম একটা সার্কিট, আর কিছু এখানে নাই, সোর্স থাকবে না। এখানে ডিকেটা কিভাবে হয়, তার মানে ডিকে হবে মানে হলো আমাদের আগে ধরে নিতে হবে কারেন্ট ফ্লো চলছিল, এই কারেন্ট ফ্লো চলার মুহূর্তে আমরা হুট করে এটাকে শর্ট সার্কিট করে দেব, এইভাবে এটাকে নিয়ে যায়। তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমাদের আগে যেটা ইএমএফ ইকুয়েশন লিখেছিলাম তোমাদের মনে আছে কিনা, যে ই ইকুয়ালস টু আর আই প্লাস এল ডিআই বাই ডিটি। তাহলে এই ইএমএফ ইকুয়েশনটা এখন চেঞ্জ হবে। এই ক্ষেত্রে আমাদের ইএমএফ ইকুয়েশন যেটা হবে, তাহলে সেখানে দেখো যে এই জায়গাতে ছিল আমাদের ই পরিমাণ ইএমএফ সাপ্লাই দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা ইএমএফ সোর্সটা সরিয়ে ফেলেছি, এটা জাস্ট শর্ট সার্কিট করা হয়ে গেছে। তো তার মানে হলো এটাকে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো ই এর ভ্যালুটা 0, ডানে যে ড্রপটা হবে সেটা আর আই এটা থাকবে, এল ডিআই বাই ডিটি এটা থাকবে। তাহলে শুধুমাত্র ইটা এখানে 0 হয়ে যাবে এবং আমরা যে সার্কিটটা পাবো ইএমএফ ইকুয়েশন সেটা হচ্ছে ই ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু এই জায়গায় 0 আর কি, 0 ইকুয়ালস টু আর আই প্লাস এল ডিআই বাই ডিটি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার ইএমএফ ইকুয়েশন। তারপরে আমরা যখন ইএমএফ ইকুয়েশন যখন পেলাম তখন আমাদের দেখার বিষয় ছিল এটার এক্সট্রিমাম কন্ডিশনে যে একই রকম প্যারামিটার নিয়ে আসা। তো বামে আমাদের অলরেডি 0 চলে আসছে, তো আমরা যে বামে যেটা 0 আছে এটাকে আমাদের আর একই রকম প্যারামিটার নিয়ে আসার কিছু নাই, আমাদের অলরেডি সবগুলো এই কারেন্ট আই দিয়েই প্রত্যেকটা টার্মে আই আছে আর কি। কিন্তু আগে আমাদের এইভাবে এই কাজটা করিনি, কারণ হলো আগের যে ইএমএফ ইকুয়েশনটা দেখো এখানে আছে হলো ই, এটা একটা প্যারামিটার এখানে সার্কিটের, এখানে আছে আই, এখানে আছে আই, আমরা এই একই রকমের প্যারামিটার নিয়ে আসতে চাই, এই কারণে আমরা এটাকে এক্সট্রিমাম কন্ডিশনে অ্যাপ্লাই করে ই ইকুয়ালস টু আর আই, দেখো এখানে আই এর মাধ্যমে আবার এখানে ইটাকে লিখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের এখানে ই নাই, প্রথমে 0 হয়ে গেছে, তাহলে আমাদের এইটুকু আর লাগছে না। তাহলে আমরা আবার ফিরে যাই, তাহলে এই 0 বা যেটা আর কি ইকুয়ালস টু আর আই প্লাস এটা, তাহলে এটা হলো আমাদের এখানকার ইএমএফ ইকুয়েশন। এখন এটাকে একই জাতীয় প্যারামিটার গুলোকে একদিকে নাও, তো একই জাতীয় প্যারামিটার হলো কারেন্ট গুলোকে যদি আমরা একদিকে নিতে চাই, আর আই টা সবপ্রথমে এদিকে আসলো, এবার এদিকের আই দিয়ে যেটাকে ভাগ করে দাও, ডিআই নিচে যদি পাঠিয়ে দাও রিঅ্যারেঞ্জ করে, তাহলে ডিআই বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস আর বাই এল ইন্টু ডিটি, এটা আমাদের এখানে থাকছে। এখন এরকম যখন টার্ম চলে আসলো, যখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেট করি। তো ইন্টিগ্রেট যদি আমরা করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করলে পরে আমরা এখানে পাবো, তাহলে এটা নিচে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করে ডি এর সাথে যা আছে সেটা আছে, তাই না? আমাদের লজিকটা হলো এখানে নিচে যেটা থাকবে এটাকে ডিফারেন্সিয়েট করে যা হয়, এটা যদি উপরে এর সাথে এখানে যদি এটা থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি লন আই। লনের মানে এই ফর্মুলার নিয়মটা হচ্ছে এরকমই। তো এটা তোমরা জানো আর কি, তোমরা ম্যাথ এটা অলরেডি করে অ্যাডমিশন দিয়ে এখানে আসছো আর কি, সবাই জানো এটা। তাহলে এটা আমরা লিখবো কি মাইনাস লন আই, তাহলে এই মাইনাসটা কোথা থেকে আসলো, এই মাইনাসটা আসলো এখান থেকে, আছে এখানে একটা মাইনাস ছুটে গেছে, সরি। আচ্ছা, তাহলে আমাদের এই যে এখানে যে মাইনাসটা ছিল এই মাইনাসটাই, তাহলে এটা আমরা এখন বাম দিকে নিয়ে নিলাম। আর এই ইন্টিগ্রেশন অফ আর বাই এল তো এটা টাইমের সাথে সম্পর্কিত না, এটা মানে আর এবং এল এটা ইন্ডিভিজুয়ালি টাইমের সাথে সম্পর্কিত না, এটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে বাইরে নিয়ে নিলাম। তাহলে এখানে যেটা থাকবে ইন্টিগ্রেশন অফ ডিটি, তাই ইন্টিগ্রেশন অফ ডিটি কে যদি ভাঙানো হয় তাহলে আমরা জাস্ট টি পাই, টাইম পাই। এবং আমরা এখানে যেটা করছি সেটা হলো ইনডিফিনিট ইন্টিগ্রাল, আমাদের কোনো লিমিট নাই। তো যেহেতু কোনো লিমিট নাই তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে, এই কনস্ট্যান্টের ভ্যালু হলো কে। এখন কে এর ভ্যালুটা কেমন হবে সেটা আমাদের জানা লাগবে, কে আমরা এভাবে রেখে দিলে চলবে না, কে এর ভ্যালু কত হয় এটা জানতে হবে। এখন কে এর ভ্যালুটা জানবো কিভাবে, এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ইনিশিয়াল কন্ডিশন মানেটা কি, সময় যখন শুরু, সময়ের সূচনার মুহূর্তে আমাদের এই ভ্যালু ইকুয়েশনটা কেমন দাঁড়ায়। সময় সূচনার মুহূর্তে মানে হলো টাইম যখন 0, তখন কি টাইম যখন 0 হলে তাহলে এই টার্মটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। আর সময় যখন 0 হচ্ছে ওই সময়তে কারেন্টের ভ্যালু হচ্ছে আই নট, কারেন্টটা ছিল আই নট, তাই না? আমাদের ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হচ্ছিল। আবারও বলছি সার্কিটটা আগে যখন খেয়াল করো, আমরা এটা নিয়েছি কখন, যখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে, ওই ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো চলা অবস্থায় আমরা এই পোলটা নিয়ে এখানে সংযোগ দিলাম, তখন আমাদের এই পরের ডিকে অফ কারেন্টটা এটা শুরু হলো আর কি। তো আমাদের তো শুরুতে মানে একদম শুরুতেই আমাদের কারেন্টটা ম্যাক্সিমাম
ফ্লো চলছিল আর কি, আই নট ফ্লো এখানে চলছিল। তাহলে তাই যদি হয় তাহলে আই ইকুয়ালস টু আমাদের হবে আই নট, যখন টি ইকুয়ালস টু 0 তখন আমাদের আই ইকুয়ালস টু আই নট। তো তাহলে আমাদের লন আই নট ইকুয়ালস টু কে, কারণ এই টার্মটা পুরোটা আমাদের 0 অলরেডি হয়ে গেছে টাইম 0 বলে। তাহলে এই ইকুয়েশনের কে এর ভ্যালুটা যদি এখানে আমরা যদি বসিয়ে দিই, তাহলে লন আই আই এর জায়গায় এটা থাকছে লন আই আর বাই এল টাইমস টি, এটা থাকছে এখানে থাকবে কি, এটা প্লাস ডাবল হয়েছে মাইনাস লন আই নট। তাহলে এই এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। এখন আমরা আবার আগের মতোই একই রকম ইকুয়েশন আমরা বামে নিয়ে চলে আসি, আই গুলোকে একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে আমরা এটা প্লাস আই নট হয়ে গেলে দিকে এসে এখন লন এ মাইনাস লন বি সমান আমরা জানি লন এ বাই বি। তাহলে ওই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে লন আই বাই আই নট বাই আই বা আই বাই আই নট যেটাই বলো, আমাদের এটা এই পাশে নিয়ে এসে করেছে এটাকে একই ব্যাপার। তাহলে আই বাই আই নট এখানে করেছে আর কি, লন আই বাই আই নট ইকুয়ালস টু মাইনাস আর বাই এল ইন্টু টি। এটাকে বামে নিয়ে গেছে, এটাকে ডানে নিয়ে আসছে, দিয়ে এই কাজটা করা হয়েছে। এখন এটাকে যদি আবার একটু রিঅ্যারেঞ্জ করো তাহলে এখানে আমরা পাবো হলো আই বাই আই নট ইকুয়ালস টু ই টু ডি পাওয়ার মাইনাস আর বাই এল, কারণ হলো লন, লনের অ্যান্টি লন মানে হলো এক্সপোনেনশিয়াল। আমরা যদি উভয় দিকে এক্সপোনেনশিয়াল নিই তাহলে এটা অ্যান্টি লন হয়ে এটা লন উঠে যাচ্ছে, আই বাই আই নট থাকছে ইকুয়ালস টু মাইনাস ই টু ডি পাওয়ার মাইনাস আর বাই এল টাইমস টি। তাহলে এটাকে আই নট এবার এই পাশে পাঠিয়ে দাও, তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাবো, ডিকে অফ কারেন্টের জন্য যে কোনো সময়ের কারেন্ট আই ইকুয়ালস টু আই নট ই টু ডি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। তাহলে আমাদের আগের যে কারেন্টের ইকুয়েশন যেটা ছিল গ্রোথ অফ কারেন্ট, ওই সময়কার সাথে এটা পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এখানে 1 মাইনাস ই টু ডি পাওয়ার এটা এখানে নাই, আগেরটা ছিল 1 মাইনাস ই টু ডি পাওয়ার, এটা আছে আর কি। দেখো আগের ইকুয়েশনটা হচ্ছে এই আই ইকুয়ালস টু আই নট ইন্টু 1 মাইনাস ই টু ডি পাওয়ার আর বাই এল টাইমস টি। এইটুকু একদম হুবহু একই, শুধু 1 মাইনাস এটা এখানে আছে যখন গ্রোথ হবে, আর যখন ডিকে হবে ওই সময়তে 1 মাইনাসটা থাকছে না। এই হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে ডিকে হচ্ছে এক্সপোনেনশিয়াল পাওয়ার হচ্ছে মাইনাস, তার মানে হলো এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, আমাদের কারেন্টের ভ্যালুটা এবার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। তাহলে এক্সপোনেনশিয়ালি যদি ডিক্রিজ করে তাহলে ম্যাক্সিমাম কারেন্ট একটা থাকবে আই নট, আই নট থেকে কমতে 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 একদম অসীম সময় পরে আবার এটা জিরোতে পৌঁছাবে। তাহলে এখন অসীম সময়টা আবার কত? আবার একই কথা, এখানে অসীম সময় মানে হলো আমাদের ওই টাইম কনস্ট্যান্ট যেটা হবে সেই টাইম কনস্ট্যান্টের 5 টাইম কনস্ট্যান্ট পরে যে আমরা ধরে নিতে পারি এটা আবার জিরোতে পৌঁছে গেছে আর কি। রিদওয়ান কিছু বলছো? না স্যার। রিদওয়ান উদ্দিন, না আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানেও আমরা একই রকম ভাবে একই কথা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কারেন্ট, এটা আই নট, এটাও কারেন্ট, এটা যে কোনো সময় কারেন্ট, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা নাম্বার, এর পাওয়ার হলো তাহলে আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স এল, এবং টি হচ্ছে আমাদের টাইম। তাহলে একই কথা হচ্ছে এইটাও আমাদের পুরোটা মিলে এই যে যেটুকু আমরা ব্লক করলাম এখন, এইটুকু পুরোটা মিলে অবশ্যই একটা নাম্বার হতে হবে, তাছাড়া এটা ডাইমেনশনালি ইকুয়াল হবে না। তাহলে এটাকে পুরোটা নাম্বার হওয়ার জন্য তাহলে এটা যেহেতু আমাদের এখানে টাইম আছে, তাহলে টাইমের সাথে যেটুকু থাকবে মানে আর বাই এল এইটুকু অংশকে অবশ্যই টাইমের ইনভার্স হতে হবে। তাহলে টাইমের ইনভার্স যদি এটা হয় আমরা এটাকে ধরে নেব টি, টি ইকুয়ালস টু টাউ, টাউ ইকুয়ালস টু এল বাই আর। তাহলে এই টি বাই টাউ, টি বাই টাউ আমরা যদি করি বা টি টি আর টাউ যদি সমান হয়ে যায় কোনো ক্ষেত্রে, আমরা যদি ওরকম ভাবে যদি ক্যালকুলেট করে টি আর এবং এল এর ভ্যালু যদি বসাই তাহলে আমাদের এখানে টি এবং টি ইনভার্স কেটেছে ই টু দি পাওয়ার মাইনাস 1 থাকে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয় তার মানে এক্সপোনেনশিয়াল এর ভ্যালু যদি ইনভার্স করে তাহলে এটা 0.368 আই নট এটা হবে। তার মানে হলো আমাদের এটা ম্যাক্সিমাম কারেন্ট যেটা ফ্লো করছিল ওই ম্যাক্সিমাম কারেন্ট থেকে ডিক্রিজড হয়ে এটা মোটামুটি মানে মোটামুটি না, এক্স্যাক্টলি 0.368 টাইমস আই নট এই কারেন্টে যখন পৌঁছাবে এটাতে যে পরিমাণ সময় দরকার ওই সময়টাকে বলছি এটা ডিকে করার জন্য ওই এলআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট। তাহলে টাইম কনস্ট্যান্ট এখানে তাহলে এলআর সার্কিটের জন্য ডিকে করার জন্য যেটা হচ্ছে এল বাই আর, এটা ওই গ্রোথের জন্য কিন্তু ওই এল বাই আরই থাকছে, বুঝছো? তাহলে গ্রোথ এবং ডিকে এটার জন্য আলাদা আলাদা টাইম কনস্ট্যান্ট না, টাইম কনস্ট্যান্ট একটা সার্কিটের জন্য একটাই, দুইটার জন্য একই রকমের হবে। তবে সার্কিটের যে কোনো ভ্যালু যদি চেঞ্জ হয় অথবা সার্কিটের কম্পোনেন্ট গুলো যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এই টাইম কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। টাইমের সার্কিটের ভ্যালু চেঞ্জ হওয়া মানে হলো তুমি হয়তো রেজিস্টরের ভ্যালুটা চেঞ্জ করে দিলা,
অথবা ইন্ডাক্টরের ভ্যালু চেঞ্জ করে দিলে, তাহলে আমাদের টাইম কনস্ট্যান্ট চেঞ্জ হবে। অথবা তুমি টাইম কনস্ট্যান্ট মানে ইন্ডাক্টরের ভ্যালুটা চেঞ্জ করলে সাথে দেখালো ইন্ডাক্টরকে চেঞ্জ করে দিয়ে তুমি ওখানে এই ক্যাপাসিটর বসাই দিলা, একটা ক্যাপাসিটর একটা রেজিস্টর, তাহলে এটার ইকুয়েশনটাও আর এরকম থাকবে না, এল বাই আর এরকম থাকবে না, ওটা ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে আর টাইম কনস্ট্যান্টটা চেঞ্জ হবেই। তো যাক, তাহলে আমাদের একটা সার্কিটের জন্য আমরা ধরে নিচ্ছি একটা টাইম কনস্ট্যান্ট, তাহলে টাইম কনস্ট্যান্ট এটা একটা সার্কিটের প্রপার্টি, বুঝছো? টাইম কনস্ট্যান্ট একটা সার্কিটের প্রপার্টি। তুমি একই আহ, মানে কম্পোনেন্ট দিয়ে আলাদা আলাদা মানে একই আলাদা আলাদা ভ্যালুর যদি তুমি সার্কিট বানাও, তাহলে প্রত্যেকটা টাইম কনস্ট্যান্ট আবার আলাদা আলাদা হবে। নিশাত, কি কিছু বলছো তুমি? রোল নাম্বার 19 on 44। আচ্ছা, তোমরা একটু ফোনগুলো একটু সাইলেন্ট রাখো আর কি। আর কিছু প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। তো যাক, তাহলে আমাদের টাইম কনস্ট্যান্ট যেটা, এটা তো বুঝলে। তাহলে প্রথম টাইম কনস্ট্যান্ট পরে এটার ভ্যালুটা কমে এত হলো। এটা এটা একটু ভালো করে একটু বোঝার বিষয় আছে, এটার ম্যাক্সিমাম কারেন্ট থেকে কমে এত হয়েছে, এর মানে কিন্তু এই না যে ওই কারেন্ট থেকে এতখানি কমেছে। একটু ভালো করে বোঝো, এটা 0.368 টাইমস আই নট হয়েছে, তাহলে এটা কতখানি কমেছে? 1 থেকে এই 368 বাদ দাও, যা হয় অতখানি পরিমাণ এটা কমেছে, বুঝছো কি? তাহলে কোশ্চেন কিন্তু এরকমও থাকতে পারে যে এটা ম্যাক্সিমাম কারেন্ট থেকে এই 0.368 কমতে কত সময় লাগবে, আবার এমনও থাকতে পারে যে 0.368 হতে কত সময় লাগবে, বুঝছো কি? এখানে কিন্তু একটা প্যাচ থাকে যে এই 368 এটা কমতে কত সময় লাগবে অথবা এত হতে কত সময় লাগবে, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি বলে যে এই এত হতে কত সময় লাগে, তার মানে হলো এই মানে পরে যে আই এর ইকুয়ালস টু হলো এটা টাইমস আই নট। আর যদি বলে যে ম্যাক্সিমাম কারেন্ট থেকে 0.2 বা 0.3 কমতে কত সময় লাগে, তার মানে হলো এই আই মাইনাস 0.2 বা 3 যেটাই বলে অতখানি পরিমাণ কমে যাওয়া হয়, মাইনাস করে যাওয়া হয় সেই কারেন্টটা। এটা একটু তোমরা কেয়ারফুল থাকবে। তাহলে আমাদের দুইটা গ্রাফকে যদি একই সাথে দেখি, মানে গ্রোথ এবং ডিকে দুটি যদি একই সাথে দেখি, তাহলে আমরা দেখবো এই যে সার্কিটটা এরকম। এটা হচ্ছে আমাদের নীল কালারের যে গ্রাফটা দেখছি, এই কার্ভটা হচ্ছে আমাদের গ্রোথের জন্য। আর পিঙ্ক কালারের যে কার্ভটা আমরা দেখছি সেটা হচ্ছে এটা ডিকের জন্য। এটা পিঙ্ক না ভায়োলেট, যাই হোক ভায়োলেট কালার সম্ভবত, হ্যাঁ ভায়োলেট কালার। তো ভায়োলেট কালারের যেটা আমরা এটা দেখছি হলো মূলত ডিকের জন্য। তো যখন এই একটা টাইম কনস্ট্যান্ট পরে যখন আমরা দেখছি, তাহলে এটার এটা হচ্ছে আমাদের ওই ভ্যালুটা হচ্ছে মূলত 368। এই 368 যেটা, এটা যদি আমরা পার্সেন্টেজ করি 36.8%, তো ম্যাক্সিমাম কারেন্টের 36.8% হবে আর কি এত সময় পরে। তো এটাকে আমরা রাফলি ওই 37% অনেক জায়গাতে বলে, তবে 37% তোমরা বলবা না, তোমরা ওই এক্স্যাক্টলি যে ভ্যালুটা এটাই বলবা, 36.8 এটাই বলবা। আবার একই রকম ভাবে আমরা যেটা আগে বলেছিলাম যে 63.2%, ওই টুটাকে এখানে বাদ দিচ্ছে। এখানে দেখো যে 63.2%, এটাকে এখানে বাদ দিয়ে জাস্ট এটাকে 63% এখানে লেখা হয়েছে আর কি, এটা নেট থেকে নেওয়া একটা ছবি। তো এটা তোমরা বলবা না, বরং আমরা এটা ভালো হয় এটাকে ক্রপ করে দিই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে এখানে মোটামুটি যে 5 টাইম কনস্ট্যান্ট পরে যে দেখো, এটা চারটা টাইম কনস্ট্যান্ট পরে যে মোটামুটি একটা লেভেলে পৌঁছেছে, কিন্তু 5 টাইম কনস্ট্যান্ট পরে এটা যে ওই একই স্টেডি ভ্যালুতে পৌঁছে গেছে আর কি। আর যদি ডিকে হয়, তাহলে ডিকে হলে পরে এটা জিরো কারেন্টে পৌঁছে গেছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে একটা প্রবলেম আছে আর কি, তোমরা এই প্রবলেমটা পারবো আশা করি, এটা না পারার কিছু না। আমরা এখানে যে ইকুয়েশনটা
ওই ইকুয়েশনটা একটু খেয়াল করবো। আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে এই টাইম, এখানে যে টিটা আছে ওই টাইম পরে যে এর কারেন্ট কত, এই কোশ্চেন গুলো একটু খেয়াল করতে হবে। যেটি এখানে 1 - দিয়ে যদি থাকে তাহলে এটা গ্রোথের জন্য, আর যদি 1 - দিয়ে না থাকে তাহলে এটা ডিকের জন্য। তাহলে এভাবে দিয়ে কখন কোনটা চাচ্ছে সেই ইকুয়েশনটা ব্যবহার করব, এবং ওই প্যারামিটার গুলো ঠিক মতো বসালে আমাদের প্রবলেম গুলো সলভ ঠিক মতো হয়ে যাবে। তো এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো এই সহ প্রবলেম সহ, তোমরা এটা করে দেখবা। যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে সামনে ক্লাসে বলবে। আচ্ছা, তাহলে তোমাদের এরপরে কি কোনো ক্লাস আছে? না স্যার। তাহলে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে। তোমরা যদি চাও আমরা এটা কন্টিনিউ করতে পারি, অথবা আজকে এখানে শেষ করবো আর কি। তোমরা কি বলো, এটা কন্টিনিউ করব নাকি শেষ করে দেবো? কন্টিনিউ করলে আরো একটা ক্লাস লাগবে। আচ্ছা, তোমরা হয়তো কন্টিনিউ করতে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা সামনের ক্লাসে আবার এটা পড়বো। তবে আমাদের এগুলো রিপিটেশন ক্লাস তোমাদের। হ্যাঁ বলো ইব্রাহিম। স্যার কন্টিনিউ না করলে ভালো হবে। ঠিক আছে, সমস্যা নেই। তো নেক্সট ক্লাসে আমরা এটা ইনশাআল্লাহ পড়বো আর কি। তো আজকে এ পর্যন্ত, কারো যদি কোনো সমস্যা না থাকে আমরা এখানে স্টপ করি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।